আর্কিটেক্ট বিহীনভাবে পৌরসভা কিভাবে বিল্ডিং প্ল্যান স্যাংশন করছে? 2023 সালে পৌর অধিবেশনে আমার প্রশ্ন ছিল ফিরহাদ হাকিমের কাছে। শুনিনি, শুনলে আজকের তারাতলা হতো না। দায়িত্ব তাকে নিতে হবে। তিনি তো ফুল টাইম পৌরসভার মহানাগরিক হিসেবে কাজ করেননি। তৃণমূল 3 ভাগে বিভক্ত। আমি কার দিকে যাব আমি নিজেও কনফিউজ। সেই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আর ভরসা করতে পারছেন না? দলের ভূমিকা শুধু হতাশ নয়, অপদার্থতার মতো লাগছে। 2 মাস এখনো হয়নি তৃণমূল বিধানসভা নির্বাচনে হেরেছে এবং তার মধ্যেই কার্যত দলটি ভেঙে খান বিভিন্ন দলে আবার বিভক্ত হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনিও তৃণমূল থেকে সরে আসতে চেয়েছেন। তার সঙ্গে কথা বলবো। তারাতলায় যে দুর্ঘটনা তা নিয়েও তিনি কিন্তু সরব হয়েছেন। এখন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এর আগে কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি গ্রেপ্তার হয়েছেন। এখন আবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এই যে এফআইআর লঞ্চ হলো, কিভাবে দেখছেন ঘটনাটা? তাহলে কি দায় কি ফিরহাদ হাকিমকেই নিতে হবে? এবং দায় কে নেবে আমি জানি না। প্রশাসন ঠিক করবে, তদন্ত হবে দায় কার। কিন্তু আমি একটা কথা জোর দিয়ে বলতে চাইছি, সেটা হচ্ছে আমি রেকর্ড দেখছিলাম 2023 সালে পৌর অধিবেশনে ফিরহাদ হাকিমকেই আমার প্রশ্ন ছিল যে কলকাতা পৌরসভায় কেন কোনো স্থায়ী আর্কিটেক্ট নেই, কেন যে আর্কিটেক্ট সিটি অফ আর্কিটেক্ট ডিপার্টমেন্ট ছিল সেই আর্কিটেক্ট ডিপার্টমেন্ট কেন তুলে দেওয়া হয়েছিল, আর্কিটেক্ট বিহীনভাবে পৌরসভা কিভাবে বিল্ডিং প্ল্যান স্যাংশন করছে, এসব প্রশ্ন আমার ছিল। এবং আরও প্রশ্ন ছিল, যদি কোনো ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে। 2023 সালে পৌর অধিবেশনে আমার প্রশ্ন ছিল ফিরহাদ হাকিমের কাছে। শুনিনি, শুনলে আজকের গার্ডেন ব্রিজ হতো না, আজকের তারাতলা হতো না। এই যে সব মানুষ তো জানে না, মানুষ অনেকে হুজুগে কথা বলছে, কেউ জেনে বলছে, কেউ না জেনে বলছে। এই যে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় কিভাবে? কোনো এলবিএস কে সই করতে হয়, তার সই করা প্ল্যান পৌরসভায় জমা পড়ে, তারপরে সেটা সেই প্ল্যান বা নকশা মঞ্জুর হয়। এইটা হচ্ছে নিয়ম। তো এলবিএসদের ক্ষেত্রে কি হয়? এলবিএসরা নিজে প্ল্যান করেন না, প্ল্যান করেন আরেকজন। এলবিএসরা শুধু সই করেন, তাদের টাকাটা সে নিয়ে নিল, তারপরে প্ল্যান জমা পড়লো, সে ত্রুটি মুক্ত হোক কি ত্রুটিযুক্ত হোক, স্যাংশন হয়ে গেল, কোন নজরদারি নেই। আমি পৌরসভায় ফিরহাদ হাকিমকে বলেছিলাম যে নজরদারি বাড়ান, এলবিএস কে সশরীরে হাজিরা দিয়ে প্ল্যান জমা করতে বলুন। শুধু সই করে দিলাম যে প্ল্যানটা জমা পড়ে গেল করবেন না। ঘটনা ঘটলে তার দায় কিন্তু পৌরসভার ওপর পড়বে। কে কার কথা শুনবে? আমি আর 5টা কাউন্সিলরের মতো তো বলতে পারবো না। আমি কিন্তু পৌরসভায় 2023 সালে এই প্রশ্নগুলো দলের কাউন্সিলর হয়ে, আমি তো কোনো বিরোধী দলের কাউন্সিলর ছিলাম না, আমি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলাম। আমার তৃণমূল কংগ্রেসেরই মেয়র ছিলেন ফিরহাদ হাকিম, তাকে কিন্তু বলেছিলাম, সতর্ক করেছিলাম, কিন্তু তারপরও শোনেননি। ফলে একটার পর একটা দুর্ঘটনা ঘটেছে। আজকে এফআইআর হচ্ছে, তার ওএসডি গ্রেপ্তার হয়েছে, দুর্ভাগ্যজনক। কিন্তু এগুলো যদি শুনতেন তাহলে আজকের দিনটা হয়তো দেখতে হতো না। এই যে স্যাংশন করা হয়েছিল প্ল্যানটা, তাতে তো প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই ছিল। মুখ্যমন্ত্রী বিধানসভায় সেই কাগজ তুলে ধরেছিলেন। কিন্তু প্রাক্তন মেয়রকে কিন্তু তাকে বলতে শোনা গেছে যে তিনি এই বিষয়গুলো জানতেন না, তিনি অবগত ছিলেন না এই বিষয়গুলো নিয়ে। এবং এটা কি কেউ বিশ্বাস করবে? একটা ইনস্টিটিউটের আমি হেড অফ দ্য ইনস্টিটিউট, সাফল্য যদি আমার হয়, ব্যর্থতার দায়ও আমার। ধরুন আপনি একজন স্কুলের হেডমাস্টার, আপনার স্কুল থেকে এবার সবাই 99% বা 100% নাম্বার পেয়ে আইসিএসসি বা আইএসসি পাস করেছে। ক্রেডিট গোস টু হেডমাস্টার, কারণ সেই স্কুলটাকে মনিটর করতেন। এবার দেখা গেল ওই স্কুলে পরের বছর 10টা ছেলে মেয়ে ফেল করেছে,
তো তার দায়িত্ব তো হেডমাস্টারকে নিতে হবে। আগের বছর সাফল্যের ভাগ যদি হেডমাস্টার নেন, পরের বছরের ব্যর্থতার দায় হেডমাস্টার নেবেন না? তখন তো হেডমাস্টার কি বলবেন ওটা ক্লাস টিচার, ওটা সাবজেক্ট টিচারের দায়িত্ব? এটা হয় না। আজকে ট্রাম্প যদি আমেরিকায় ভালো কিছু হয় তার ক্রেডিট ট্রাম্প দেবেন, আবার যদি এই যুদ্ধের জন্য আমেরিকার আর্থিক ক্ষতি হয় তার দায়িত্ব তো ট্রাম্পকে নিতে হবে। সারা পৃথিবীর নিয়ম, ভারতবর্ষ বা রাজ্য বলে তো আলাদা কিছু নয়, সারা পৃথিবীর নিয়ম। হেড অফ দ্য ইনস্টিটিউটকে, হেড অফ দ্য স্টেটকে, হেড অফ দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সাফল্যের দায়ভার যেমন নেবেন, ব্যর্থতার দায়িত্ব তাকে নিতে হবে। এবার কেউ যদি বলেন সেটা তার মূর্খামি, বোকামি। এইভাবে তো একটা দেশ চলে না, একটা রাজ্য চলে না, পৌরসভা চলে না। এই যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, আজকে তার কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রশ্ন আসছে, বিভিন্ন বিষয় সামনেও আসছে। আপনি কি আগে থেকে এগুলো কোনো আঁচ পেয়েছিলেন, কিছু জেনেছিলেন, বা কোনো রকম, আপনি যেমন বলছেন যে ফিরহাদ হাকিমকেও আগে জানিয়েছিলেন বিভিন্ন বিষয়ে, তো এই বিষয়ে কি আগেও আপনি সরব হয়েছিলেন? দেখুন, এখানে সরব হওয়ার ব্যাপার নেই। আমি কেন, সব দলের কাউন্সিলর, সব কাউন্সিলরই একই অভিজ্ঞতা, যে মেয়র সাহেবের কাছে যেতে গেলে কালীবাবুকে বলেই যেতে হবে। সরাসরি মেয়রের কাছে অ্যাক্সেস কার আছে জানি না, 90% কাউন্সিলরের ছিল না। কালীবাবুকে বলেই আমাদের মেয়র সাহেবের কাছে যেতে হতো। আবার মেয়র সাহেবও যদি কিছু করতেন কালীবাবুকে ডেকেই বলতেন। ফলে এটা পুরোপুরি সকলের জানা, শুধু সরকারি দলের, শাসক দল বলে নয়, সব দলেরই একই অভিজ্ঞতা যে কালীবাবুই প্রকৃত অর্থে, কারণ মেয়র আমাদের কলকাতা কর্পোরেশন চালাতেন। কারণ মেয়র সাহেবের তো অনেকগুলো বিষয় ছিল, তার নগর উন্নয়ন মন্ত্রী তিনি ছিলেন, দলেতে তার একটা বড় পদ ছিল, তার সংখ্যালঘুদের ব্যাপার ছিল। ফলে তিনি তো সব ফুল টাইম মেয়র নন, তিনি তো ফুল টাইম পৌরসভার মহানাগরিক হিসেবে কাজ করেননি। ফলে কালীবাবুর ওপর ভরসা করেই তাকেও চলতে হয়েছে, আর আমাদেরকেও কালীবাবু ছাড়া মেয়রের কাছে পৌঁছানোর রাস্তা ছিল না, সেটাই করতে হয়েছে। এই ব্যর্থতার দায় কে, মানে কার? যিনি ফুল টাইম সময়ই দিতে পারলেন না, নাকি এটা যারা তাকে দায়িত্ব দিল এতগুলো কাজ একজন মানুষের উপর চাপিয়ে দেওয়ার ফলেই কি তিনি সম্পূর্ণভাবে কলকাতা পুরসভার উপরে নজরদারিটা চালাতে পারলেন না? কি মনে করছেন আপনি? দায় সবসময় হেড অফ দ্য ইনস্টিটিউট। তাহলে কি মানে এটা তৃণমূল সরকারের দায়? হেড অফ দ্য ইনস্টিটিউট কলকাতা কর্পোরেশন ফিরহাদ হাকিম চালিয়েছেন, দায় তো তাকে নিতে হবে। যদি কলকাতার সাফল্যের ক্ষেত্রে তিনি দায় না নিয়ে থাকেন, ব্যর্থতার দায় তো তাকেই নিতে হবে। দেখুন, ওএসডি বা কোনো আধিকারিক, ডিজি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরা তো পৌরসভার এক একটা মাধ্যম, একটা সিঁড়ি। আসল মাথা তো পৌরসভার মহানাগরিক, তাকে দেখেই তো পৌরসভা চলে, তার পরিকল্পনায় পৌরসভা চলে। ফলে দায় তো পৌরসভায় মহানাগরিকেরই। এটা নিয়ে অত বিজ্ঞ বা বিদ্বান হবার দরকার নেই, এটা খুব সহজ কথা। বিশ্বরূপবাবু, আপনি তৃণমূল থেকে সরে আসার কথা বলেছেন, তাহলে আগামী দিনে আপনি আপনার যে রাজনৈতিক কর্মকাণ্ড কাদের সঙ্গে যুক্ত আপনি করবেন? আপনি কি যে বিদ্রোহ শিবির তৃণমূলের, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দলে নাম লেখাবেন, নাকি স্বাধীনভাবে একাই নিজের রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবেন, নাকি অন্য কোনো দলে? দেখুন, আমি হার্ডকোর পলিটিশিয়ান নই, আমি স্পোর্টস ফিল্ড থেকে আমি পলিটিক্সে এসেছিলাম। কোভিড কালে কিছু কাজ করার চেষ্টা করেছিলাম, কোভিড না এলে আমার পলিটিক্সেও আসা হতো না, কাউন্সিলর হওয়া হতো না। ফলে আমি এইটুকু বলতে পারি যে আমি চেষ্টা করেছি যে আমার কলকাতা পৌরসভায় সাধ্যমতো কাজ করার। একটা ওয়ার্ড কাউন্সিলরের খুব লিমিটেড কাজ, নিজের ওয়ার্ডের বাইরে তো সে অর্থে কোনো কাজ নেই। আমি কোনো দলের পদেও ছিলাম না, কলকাতা কর্পোরেশনেরও আমি কোনো পদে নেই। কাউন্সিলর হচ্ছে আমার ওয়ার্ডের মানুষের জন্য। ফলে সেই কাজটা আমি করার চেষ্টা করব, যে ওয়ার্ড কাউন্সিলর নেই সেইভাবেই চেষ্টা করব মানুষের পাশে থাকা। ফলে আমি এইটুকু বলতে পারি যে ওই কিছু পাওয়া আশায় আমি দলটা করতে আসিনি, আর যখন আমি চলেও যাব কিছু নিয়ে যাব না। এখন এখন কেন এই চলে যাওয়ার সিদ্ধান্ত? কেন দলটা করব বলুন তো? এই দল তো আমাকে মূল্যায়নই করলো না। আমাকে মূল্যায়ন মানে আমার ব্যক্তিগত মূল্যায়ন নয়, আমাকে এমপি করুন, এমএলএ করুন, পদ দিন, তা নয়। আমার প্রশ্নগুলোর মূল্যায়ন, আমার ভাবনাগুলোর মূল্যায়ন হলো না। আর এই ভাবনাগুলোর মূল্যায়ন হলো না বলে আজকে এত মানুষের প্রাণ পর পর যাচ্ছে। যাদের
কোল হারালো, যাদের ঘর খালি হলো, তাদের যন্ত্রণা, তাদের হা হুত্তাস চোখে দেখতে পারে, টিভিতে দেখছিলাম তো, চোখে দেখা যায় না। তাদের যন্ত্রণার কিছুতেই লাঘব করতে পারলাম না, কারণ আমার কথাই তো কেউ শুনলো না। আর এই দলটা এখন এতভাবে বিভক্ত, আপনি কার দিকে যাবেন বলুন তো? আমি আমার কথা বলছি, বাস্তব কথা। আমার সাংসদ উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি চলে গেছেন এনসিপিআইতে, সাংসদদের সাথে চলে গেছেন। তাদের এনডিএ সহযোগে কাজ কি করবে। এনডিএ সহযোগে কাজ করবেন, এনসিপিআইতে চলে গেছেন, তাদের অফিস হচ্ছে কোথায়, হাওড়ায় কোথায়। ফলে সেখানে আমার যাওয়া সম্ভব নয়, বাস্তবে যাওয়া সম্ভব নয়। সাংসদদের গ্রুপ, আমি যদি আজকে বলি আমি এনসিপিআই পার্টি আজ থেকে করছি, সে পার্টিটা মাথায় দেয় না পায়ের তলায় রাখে কেউ জানে না। ফলে সেই বিষয়টা আমি জানি না। এক, দ্বিতীয় হচ্ছে আমার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন তিনি কালীঘাটে আছেন। সাংসদ তার স্বামী এনসিপিআইতে, তিনি বলছেন কালীঘাটে আছেন। এখন কালীঘাটে আছেন, কতটা আছেন কেউ জানে না, কারণ উত্তর কলকাতার সভাপতি কুণাল ঘোষ নিজেই বলছেন যে তিনি যোগাযোগ করতে পারছেন না। ফলে এখন একটা ধোঁয়াশা, আমি সাংসদের কাছেও যেতে পারবো না, বিধায়ককে নিয়ে ধোঁয়াশা। আর বাকি রইল ঋতব্রত বাবুরা। দেখুন, ঋতব্রত বাবুদের ওখানে তো এই ফিরহাদ হাকিমরাই গেছেন, মেশিকাণ্ডের এই অরূপ বিশ্বাসী আছেন, অরূপ রায়, যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তলায় যারা দুধে ভাতে ছিলেন, সমস্ত ক্ষীর খেয়েছেন, এইসব নামগুলো, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, বিপ্লব মিত্র, কাজল শেখ, স্নেহাশিস চক্রবর্তী, অসংখ্য 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 নামগুলো, এরা তো সবাই ঋতব্রত বাবুদের দিকে আছেন। তারাই তো দলে দুধে ভাতে ছিলেন, সমস্ত কিছু নিয়ন্ত্রণ তারাই করতেন ওই ওপরের দুজনকে বাদ দিয়ে। তো তাদের মধ্যে স্বচ্ছতাটা কোথায়? তাহলে তার দলের এই অবস্থা হতো না। আচ্ছা, একটা অংশ রাজনৈতিক মহলের কিন্তু মনে করছে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে যারা আসল তৃণমূল নিজেদের দাবি করছে, এটা আসলে বিজেপির বি টিম। আপনি কি মনে করেন? দেখুন, আমি অত রাজনীতি বুঝি না, বিজেপির এ বি টিম আমি জানি না। তবে তৃণমূল তিন ভাগে বিভক্ত, এই তিন ভাগে বিভক্তের মধ্যে আমার মনে হয়েছে যে আমি কার দিকে যাব আমি নিজেও কনফিউজড। সেই জন্যই আমি বলেছি যে একটা জায়গায় তো থামতে হবে, বিদায় নেওয়ার সময় হয়েছে। কারণ আমি যেখানে যাব না সেই আমার বিরুদ্ধে লেগে যাবে, আমার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেবে। বাবা, সবাই ভালো থেকো, যে যেখানে আছো, যে এনসিপিতে আছো ভালো থেকো, যে কালীঘাটে আছে ভালো থেকো, যে ঋতব্রত বাবুদের সাথে আছে ভালো থেকো, সে যেখানে আছে ভালো থেকো বাবা। কারণ আমি যেখানে যাব না সেখানে তার গোসা হবে, সে আমার বিরুদ্ধে বিষোদ্গার করবে, আমার বিরুদ্ধে চারটে খারাপ কথা বলবে। আর আমি তো হার্ডকোর পলিটিশিয়ানই নই, পলিটিক্স করে আমাকে চলতে হবে না। ফলে বাবা, আমি কেন এই সব এর মধ্যে নিজেকে জড়াতে পারবো? তাই আমার মনে হয়েছে কোথাও না কোথাও থামতে হবে, আমি থেমেছি। মানে রাজনীতি থেকেই অবসর নিতে চলেছেন আপনি একেবারে? দেখুন, রাজনীতি থেকে অবসর এই মুহূর্তে নেবো না, কারণ আমার এখনো কিছু কাজ বাকি আছে। সব থেকে বড় কাজ হচ্ছে মেট্রো। আপনি জানেন কলকাতা শহরের ইতিহাসে সব থেকে বড় দুর্ঘটনা হচ্ছে মেট্রো বিপর্যয়। 2019-এ হয়েছিল, তখন আমি কাউন্সিলর হইনি। সেই মেট্রো বিপর্যস্ত মানুষগুলোকে এখনো ঘরে ফেরাতে পারিনি। এটা আমার একটা সব থেকে বড় চ্যালেঞ্জ। যে বউবাজারের মেট্রো, ওটাই তো আমার ওয়ার্ড, ওই মানুষগুলোকে ঘরে ফেরাতে হবে। তার জন্যে আমার মানে অনেক কি বলবো, মেহনত করতে হচ্ছে, ঘাম ঝরাতে হচ্ছে। কতবার আমি দরবার করেছি, করে এখন আস্তে আস্তে একটা জায়গায় এনে ফেলছি। আরো হয়তো বছর খানেক কি 1.5 বছর লাগবে তাদেরকে ঘরে ফেরানো। এটা আমার একটা চ্যালেঞ্জ, আমার প্রমিস, যে মানুষগুলোকে ঘরে ফেরানো। মুখ্যমন্ত্রী তো জনতার দরবার করছেন, ওখানে কি এই বার্তা নিয়ে যাবেন, এই আবেদন নিয়ে যাবেন? দেখুন, প্রয়োজনে তো যেতেই হবে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কাছে তো যেতেই হবে যে এই মানুষগুলো যেন দ্রুততার সাথে ঘরে ফেরেন, সে তো তাকে বলতেই হবে। যেখানে আমি আটকাবো এখন তার কাছে যেতে হবে। অর্থাৎ বর্তমান যে সরকার, বিজেপি সরকার, তাদের সঙ্গে সহযোগিতা করে আপনি আপনার যে রাজনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক যে কর্মকাণ্ড সেটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন? হ্যাঁ, আমার কর্মকাণ্ডের থেকে বড় কথা হচ্ছে ওই মানুষগুলোকে ঘরে ফেরাতে হবে। 2019 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে 2.5 থেকে 3 বছরের মধ্যেই মানুষগুলো ঘরে ফিরবে। আজকে প্রায় 8 বছর হতে চললো, ঘরে কেউ ফেরেনি। ফলে তারা খুব যন্ত্রণায় আছে। সেই এই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আর ভরসা করতে পারছেন না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে আমরা ফিরবই। 21শে জুলাইয়ের কথাও তিনি বলছেন যে 5 জনকে নিয়ে হলেও এই প্রোগ্রাম হবে, এবং সেখান থেকেই একটা আশা করা যাচ্ছে হয়তো ঘুরে দাঁড়ানোর কোনো স্ট্র্যাটেজি, কোনো বার্তা তিনি দেবেন। কারণ এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই তো প্রত্যেক বছর দেখা যায় তিনি কর্মীদের
স্ট্র্যাটেজি বলে দেন। দেখুন, মমতা ব্যানার্জি যদি ফিরেন, সে তো 5 বছর বাদে ফিরবেন, কাল তো ফিরবেন না। কিন্তু এই মানুষগুলোকে তো আমাকে 1 বছর 1.5 বছরের মধ্যে ঘরে ফেরাতে হবে। ফলে আমার শরণাপন্ন হতে হবে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে। এই মানুষগুলোকে তো বলতে পারবো না আমি যে মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছর বাদে ফিরবেন, আপনারা 5 বছর অপেক্ষা করুন, অপেক্ষা করার পর আপনারা ঘরে ফিরবেন। এ তো বলার জায়গায় নেই। আমাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। ইমিডিয়েট অ্যাকশন কে আপনাকে সাহায্য করতে পারবেন? আপনাকে বর্তমান মুখ্যমন্ত্রী সাহায্য করতে পারেন। ফলে তার শরণাপন্ন হতে হবে এই মানুষ, মেট্রো বিপর্যস্ত মানুষগুলোকে ঘরে ফেরানোর জন্য। সেটা আমাকে আমাকে করতেই হবে, কারণ সেই চ্যালেঞ্জ দিয়ে আমি কাজ করছি। আমার অফিসটাও তো বারবার বলছি সেইখানে এফেক্টেড জোনের মধ্যে রেখেছি, যাতে মানুষগুলো একটু ভরসা পায়, একটু মানুষগুলো আস্থা পায়। ফলে দেখুন, কি হলে কি হবে পরের কথা। আর 21শে জুলাইয়ের কথা বলছেন, দেখুন আমি তো ব্যক্তিগতভাবে মনে করি 21শে জুলাইয়ের থেকেও বড় কথা এখন কর্মীদের পাশে থাকা দরকার ছিল। কর্মীদের যারা আহত তাদের পাশে থাকা দরকার ছিল, যারা ঘর ছাড়া তাদের পাশে থাকা দরকার ছিল। আমি যদি একটা 21শে জুলাই এবছর নাই করতাম, তাহলে কি খুব অসুবিধে হতো? কোভিডের সময়ও তো 21শে জুলাই হয়নি, এবারও হতো না। কিন্তু কিন্তু 21শে জুলাই প্রোগ্রামের পক্ষে নন। পক্ষ বিপক্ষ নয়, 21শে জুলাই থেকেও বড় কাজ হচ্ছে যে সমস্ত ঘরছাড়া কর্মী তাদের পাশে থাকা, বিধ্বস্ত কর্মীদের সাথে থাকা। কিন্তু কোথায়? আপনারা তো মিডিয়া এদিক ওদিক ঘুরে বেড়ান সকাল থেকে রাত পর্যন্ত। কোনো নেতাকে দেখেছেন যে কর্মীদের সাথে বাড়ি বাড়ি যাচ্ছে, কর্মীদের খোঁজ খবর নিচ্ছে, কর্মীদের হাসপাতালে দেখতে গেছে, ঘরছুট কর্মীদেরকে আশ্রয় দিয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি শুরু করেছিলেন, শুরুতেই তো তাকে ডিম খেতে হলো। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কর্মসূচিতে গেছিলেন, কিন্তু আমি বাকি নেতাদের কথা বলছি। কোথায় ফিরহাদ হাকিম, কোথায় অরূপ বিশ্বাস, কোথায় অরূপ রায়, কোথায় স্নেহাশিস চক্রবর্তী, কোথায় কাজল শেখ, কোথায় বিপ্লব মিত্র, কোথায় রচনা ব্যানার্জি, কোথায় জুন মালিয়া? আপনি কত নাম বলবেন, আমি পর পর বলে যাব। এরা কোথায়? কোন কর্মীর সাথে এদের ছবি আপনি দেখবেন? দলে চলে। ফলে কর্মীদের কথা কেউ ভাবলেন না। তা আমার তো সেটাই বলা, যে দল তোমাকে সাংসদ করেছেন, বিধায়ক করেছেন, তোমরা কর্মীদের কথা ভাবছো না। ফলে সেই দলটা করে আর আপনার কি, আপনি আর কি মাইলেজ পাবেন? যে দলটা আপনাকে সাংসদ করলো, বিধায়ক করলো, আপনি তার কর্মীদের কাছে নেই। ফলে আমি গতকাল অবধি আমার যে কর্মী, আমার দল তৃণমূল কংগ্রেসের যে কর্মী এফেক্টেড হয়েছে, আমি সেই কর্মীর বাড়িতেও গেছি, হাসপাতালে দেখে এসেছি, প্রয়োজনীয় যেখানে যেখানে অর্থ সাহায্যের করেছি। কিন্তু আমাকেও তো থামতে হবে। এবং এখনো আমি দল হয়তো ছাড়তে পারি, কিন্তু আমার যদি শুনি যে তৃণমূল কংগ্রেসের একটা কর্মী কোথাও তার প্রয়োজন আছে, হ্যাঁ, ওষুধ দিতে হবে, অর্থ সাহায্য করতে হবে, আমি করবো। কারণ একটা দল ছেড়ে এসেছি মানে আমার দায়বদ্ধতা তো, মানবিক দায়বদ্ধতা আছে। দলীয়ভাবে দায়বদ্ধতা না থাকুক, মানবিক দায়বদ্ধতা আছে। সেই মানবিক দায়বদ্ধতা আমাকে পালন করতে হবে। বাবু, আরেকটা বিষয় আমি আপনার থেকে জানতে চাইবো, যে যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছেন, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছেন, রাজনৈতিক মহলেও এটা নিয়ে নানা কথা হচ্ছে, সাধারণ মানুষ তাদেরকে নানা কটাক্ষ করছেন, কেউ বলছেন সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, দুর্দিনে পাশে থাকছেন না। আপনি আপনার এই অবস্থানকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি কোথাও গিয়ে অসহায় পরিস্থিতি থেকে আপনার এই সিদ্ধান্ত? না না, কোনো অসহায় পরিস্থিতি না। 4 মে ভোটের রেজাল্ট বেরিয়েছে, আর গতকাল ছিল আমাদের 26শে জুন। মাঠে দাঁড়িয়েই তো তৃণমূল কংগ্রেসটা করেছি, কর্মীদের পাশে থেকেছি। আমার ওয়ার্ডে যেখানে যেখানে আক্রান্ত হয়েছে কর্মী, তাদের বাড়ি গেছি, পাশে ছিল। কোনো অসহায় বোধ নেই। এই দলটাতে কেউ ভাবছে না কর্মীদের কথা। একটা সামান্য পৌর প্রতিনিধি হিসাবে আমিও ব্যর্থ সবাইয়ের কাছে পৌঁছতে। কারণ কি করে পৌঁছবো? কেউ খোঁজ নিচ্ছে না, আপনার নেতৃত্ব খোঁজ নিচ্ছে না আপনার। দলের ভূমিকা নিয়ে আপনি হতাশ? একেবারে। দলের ভূমিকা শুধু হতাশ নয়, দলের ভূমিকা অপদার্থতার মতো লাগছে। সকলে তো আমরা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির অ্যাক্সেসের মধ্যে ছিলাম না, কিন্তু তার তলার লেভেলে যারা ছিল তাদেরকেই আমাদের কাছে পেতাম। তারাই তো ছড়িয়ে ছিটিয়ে গেছে। ফলে আপনি কি নিয়ে দল করবেন? কাকে দেখে দল করবেন? আপনার দলের নেতার নাম যদি ফিরহাদ হাকিম হয়, অরূপ বিশ্বাস হয়,
কারণ আপনার তো আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অব্দি অ্যাক্সেস নেই, কোনো কালেও ছিল না, আজও নেই। ফলে সেখানেই তো একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হতো। অর্থাৎ যে অভিযোগ যে কর্পোরেট কালচার চলতো এবং আইপ্যাক পুরোটা নিয়ন্ত্রণ করতো, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছানো যেত না, এই অভিযোগ তার মানে সত্য, বৈধ বলছেন? দেখুন, আমরা যারা দল করি, আমি কাউকে সমালোচনা করবো না। দেখুন, আইপ্যাক কি ব্যাপার, তবে আইপ্যাকের কর্মপন্থীতে অনেক আলোচনা হয়েছে, অনেক বিষয় এসছে, আবার নতুন করে আমি কি আর আলোচনা করব। তবে আমরা দল করেছি আবেগ দিয়ে, ইমোশন থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালেও যখন দল করেছিলেন, ইমোশনটাকে কাজে লাগিয়েই দলটা করেছিলেন। আজকে তৃণমূল কংগ্রেসের এত বাড়াবাড়ন্ত কেন? ইমোশনাল ফিলিংস ছিল, কর্মীদের জন্য ছিল, কর্মীদের নেত্রীর প্রতি ছিল, একটা আবেগের জায়গা ছিল। সে আবেগে কি ভাটা পড়েছে? 100 বার। যত আপনি কর্পোরেট কালচার করবেন, যত থার্ড বার বেশি হবে, যত আপনার কম্পিউটার টিপে আপনি কাজে লাগাবেন, তত তো কোথাও না কোথাও আপনার ইমোশনটা নষ্ট হবে। এই যে আমাদের আইপ্যাক এই বিধানসভা নির্বাচনের আগে সব লুডো টুডো খেলালো টেলালো, এখন লুডো খেলিয়ে আপনি ইমোশন তৈরি করতে পারবেন না। ইমোশন ভেতর থেকে আসে, দিল থেকে। ইমোশন আপনি লুডো খেলিয়ে হবে না। ইমোশন আপনি ওই গীতা কি পাঠ করেছিল, পাঁচালী পাঠ করতে হয়েছিল, উন্নয়নের পাঁচালী, এইসব দিয়ে ইমোশন আসে না। এগুলো হচ্ছে আপনার কি বলবো, স্ট্র্যাটেজি আপনার লাগে। আপনি মোহনবাগান ইস্ট বেঙ্গলের আগেকার দিনে পিকে ব্যানার্জি ভোকাল টনিক দিত। পিকে ব্যানার্জি খেলার বাইরে, পিকে ব্যানার্জি এমন কথা বলতো যে ফুটবলাররা চার্জড হয়ে খেলতো, ইমোশন দিয়ে কথা বলতো। ভোকাল টনিক ফুটবল মাঠে একটা মানে ইয়েই ছিল। সেই ভোকাল টনিকেও যেন একটা কর্পোরেট কালচার চলে এসেছিল, মানে সেই আবেগ, সেই মিষ্টতা বা সেই মাটির সঙ্গে যোগাযোগটা আর ছিল না। এটা তো 100 বার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ভোকাল টনিকও ছিল না, ইমোশনও ছিল না। এখন সবটাই একটা সেই বড় কোম্পানির কর্পোরেট কালচারের মতো দিয়ে যাওয়া। ফলে যেকোনো পার্টি করতে গিয়ে এখনকার সাথে আমাদের খাপ খাওয়াতে মুশকিল হয়। তৃণমূল কংগ্রেসের স্লোগানই ছিল মা, মাটি, মানুষ। আজকে কোথাও গিয়ে সেই মাটির সঙ্গে যোগাযোগটাই যেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দের কথায়। অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। অর্থাৎ আপনি মনে করছেন এটাই তৃণমূলের আজকে এই যে ভেঙে নানা ভাগে বিভক্ত হয়ে যাওয়া, তার অন্যতম কারণ এটাই, এই কর্পোরেট কালচার। একদম। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।